হ্যালো টিচার্স, আজকে আমরা আলোচনা করব বাংলা পেডাগোজির সব থেকে গুরুত্বপূর্ণ টপিকটি, যেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল। এই টপিক থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। তো এই টপিকটি আমরা সহজ ভাষায় পয়েন্ট ওয়াইজ আলোচনা করার চেষ্টা করব, এবং যেভাবে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে ওইভাবে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো দেখুন, ল্যাঙ্গুয়েজ স্কিল মানে কি? ল্যাঙ্গুয়েজ স্কিল মানে হলো যে স্কিলগুলোর মাধ্যমে আমরা একটি ভাষাকে সহজভাবে বুঝতে পারি, বলতে পারি এবং লিখতে পারি। এই স্কিলগুলোকে বলা হয় ল্যাঙ্গুয়েজ স্কিল। তো একটি ভাষার 4টি স্কিল রয়েছে: লিসেনিং স্কিল, স্পিকিং স্কিল, রিডিং স্কিল এবং রাইটিং স্কিল। এই দক্ষতাগুলোকে আমরা সিকোয়েন্সলি, অর্থাৎ ক্রমিকভাবে বলতে হয়, যেমন লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। এই পয়েন্টটি আগের সময়ে বারবার পরীক্ষায় এসেছে, তবে এইগুলি এখন আর আসে না, কারণ অনেকটা ইজি এইগুলা। তো আপনারা এগুলা মনে রাখবেন যে প্রথমে আমরা যে কোনো ভাষা শিখতে গেলে প্রথমে আমাদেরকে শুনতে হয়, তারপরে আমাদেরকে বলতে হয়, তারপরে আমাদেরকে পড়তে হয়, তারপরে আমাদেরকে লিখতে হয়। তো এই যে সিকোয়েন্স যেগুলো রয়েছে, এই সিকোয়েন্স গুলা মেনটেন করেই আমরা একটি ভাষা সহজে শিখতে পারি। কারণ সাধারণ প্রাকৃতিক ভাষা শেখার ক্রমই হলো যে প্রথমে লিসেনিং, তারপর স্পিকিং, তারপর রিডিং, তারপর রাইটিং। একটি শিশুও এই ক্রমেই ভাষা রপ্ত করে। এই ভাষা দক্ষতাগুলোকে আমরা প্রাথমিকভাবে দুভাগে বিভক্ত করতে পারি। অর্থাৎ এই যে ল্যাঙ্গুয়েজ স্কিল যেগুলো রয়েছে, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এইগুলাকে আমরা প্রাথমিকভাবে দুভাগে বিভক্ত করতে পারি। প্রথমটি হলো প্রাইমারি স্কিল। প্রাইমারি স্কিল বলতে লিসেনিং এবং স্পিকিং কে বলি। কারণটি হলো আমরা যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে শুনতে হয়, তারপরে আমাদেরকে বলতে হয়, এজন্য এগুলাকে আমরা প্রাইমারি স্কিল বলি। তারপরে রেইনফোর্সমেন্ট স্কিল, এগুলা হলো রিডিং এবং রাইটিং। রেইনফোর্সমেন্ট মানেই হলো মজবুত করা। আমরা জানি যে প্রথমে আমরা যখন শুনি, তারপর আমরা বলি, তারপর যখন আমরা পড়ি এবং লিখি, এই পড়া এবং লেখার মাধ্যমে প্রথম যে দুটি স্কিল রয়েছে, এই দুটি স্কিলকে আরো শক্ত করে, আরো মজবুত করে তোলে। এজন্য এগুলাকে বলা হয় রেইনফোর্সমেন্ট স্কিল। কারণ এগুলা প্রাইমারি স্কিলকে শক্তিশালী করে, সমৃদ্ধ করে এবং স্থায়ী করে। পড়ার মাধ্যমে শব্দভান্ডার ও ব্যাকরণ বাড়ে, লেখার মাধ্যমে চিন্তার সুসংগঠিত হয়। দুটোই মূল দক্ষতাগুলাকে রেইনফোর্স বা মজবুত করে। এই যে প্রাথমিক স্কিল যেগুলো রয়েছে, লিসেনিং এবং স্পিকিং, এইগুলাকে পড়ার মাধ্যমে এবং লেখার মাধ্যমে আমরা আরো মজবুত করে তুলি। বেস্ট লার্নিং আমরা কিভাবে করতে পারি, এটা আপনারা মনে রাখবেন, কারণ অনেকবার পরীক্ষায় এসেছে এবং এখনো আসতে পারে। ইন্টিগ্রেটেড ম্যানারে, অর্থাৎ আমরা যখন ভাষার শিক্ষা দিয়ে থাকি শিক্ষার্থীদেরকে, তখন ইন্টিগ্রেটেড ম্যানারে আমরা যদি শিক্ষা দিয়ে থাকি, তাহলে তারা সহজে ভাষাটি রপ্ত করে ফেলে। ইন্টিগ্রেটেড ম্যানারে মানে কি? যেমন আমরা একই সাথে লিসেনিং এর ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, একই সাথে আমরা শিক্ষার্থীদেরকে বলানোর চেষ্টা করব, একইভাবে আমরা তাদেরকে পড়তে বলবো এবং লিখতে বলবো, একই কনসেপ্ট। যেমন মনে করো, একটা এক্সাম্পল দেখলে আপনারা ভালো করে বুঝতে পারেন। একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে আবহাওয়া নিয়ে শেখাতে চান। প্রথমে তিনি লিসেনিং করাতে চান, তো এখানে আবহাওয়ার বিষয়ে শিক্ষার্থীদেরকে বলবে এবং তারা এগুলা শুনবে, তো এখানে তাদের লিসেনিং হয়ে গেল। তারপরে স্পিকিং, শিক্ষার্থীরা শোনা বিষয় নিজের কথায় বলার চেষ্টা করবে। প্রথমে একজন শিক্ষক আবহাওয়া সম্পর্কে নিজে থেকে বলে দিলেন, তো শিক্ষার্থীরা সেখানে শুনলো। তারপর শিক্ষক বললেন যে এই আলোচনা করা কথাগুলা নিজের ভাষায় বলার চেষ্টা করো বা বলো। তো সেখানে শিশুদের স্পিকিং স্কিলটার বিকাশ হচ্ছে। তারপরে রিডিং, আবহাওয়া সম্পর্কে একটি আর্টিকেল পড়ার জন্য বলবেন, তখন শিক্ষার্থীরা আবহাওয়া সম্পর্কে কোনো একটি আর্টিকেল পড়ার চেষ্টা করবে। প্রথমে শিক্ষক শোনালেন, তারপরে তাদেরকে বললেন যে তোমরা নিজে থেকে বলো। তারপর শিক্ষক বললেন যে তোমরা নিজে থেকে কোনো একটি আর্টিকেল পড়ো, ম্যাগাজিন থেকে কোনো আর্টিকেল হোক বা যে কোনো বই থেকে কোনো আর্টিকেল হোক, সেগুলা তোমরা পড়ো। তারপর রাইটিং, শিক্ষক বলবেন যে আজকের আবহাওয়া নিয়ে 5টি বাক্য লেখো, আজকের আবহাওয়া নিয়ে 5টি বাক্য লেখো। তো প্রথমে এই আবহাওয়া সম্পর্কে যখন আলোচনা করতে চাইলেন একজন শিক্ষক, প্রথমে তিনি নিজে থেকে কিছু বাক্য বলে দিলেন বা একটি কাহিনী তিনি নিজে থেকে বলে দিলেন। তারপর শিক্ষার্থীদেরকে বললেন যে এগুলা নিজের ভাষায় তোমরা বলো। তারপর তিনি বললেন যে এই আবহাওয়া সম্পর্কে একটি আর্টিকেল পড়ো। তারপর তিনি বললেন যে আজকের আবহাওয়া সম্পর্কে 5টি বাক্য লিখো। তো এখানে কি হচ্ছে, একই সাথে এই যে 4টা স্কিল রয়েছে, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই 4টি স্কিল একসাথে তিনি শিক্ষা দিচ্ছেন। সেই কথাই বলা হয়েছে যে ইন্টিগ্রেটেড ম্যানারে আমাদেরকে শিক্ষা দিতে হবে। এই পয়েন্টটি অনেকবার প্রশ্নতে এসেছে, তো আপনারা এটি মনে রাখবেন। এভাবে 4টি স্কিল একসাথে কাজ করলে ভাষা দ্রুত এবং মজবুতভাবে শেখা যায়। তারপরে লিসেনিং স্কিল ও রিডিং স্কিলকে আমরা বিভিন্ন নামে জানতে পারি। এই নামগুলো থেকে অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে, তো আপনারা এই নামগুলো মনে রাখবেন। ঠিক আছে, তো দেখুন, লিসেনিং এবং রিডিং স্কিলকে আমরা রিসেপটিভ স্কিল নামে জানি। কারণটি হলো আমরা যখন কোনো কথাগুলা শুনি, শিক্ষকের কথা হোক বা অন্য কারো কথা হোক, তখন আমরা কোনো না কোনো কিছু ইনফরমেশন কালেকশন করতে থাকি, রিসিভ করতে থাকি। বা আমরা যখন পড়ি, যেমন কোনো একটি বই পড়লাম, ম্যাগাজিন পড়লাম, তো সেখানে থাকা যে তথ্য যেগুলো থাকলো, সেগুলো আমরা কালেকশন করি। তো এজন্য বলা হয় যে এগুলাকে রিসেপটিভ স্কিল।
এবং এগুলাকে প্যাসিভ স্কিলও বলা হয়, কারণ আমরা যখন শুনি তখন আমরা প্যাসিভ থাকি। এখানে আমি বলতেছি, আমি অ্যাক্টিভ ভাবে বলতেছি আপনাদেরকে, কিন্তু আপনারা শুনছেন সেখানে প্যাসিভ ভাবে শুনতেছেন, এজন্য বলা হয় যে এটাকে প্যাসিভ স্কিল। কিন্তু রিডিং স্কিলকে এখানে প্যাসিভ স্কিল কেন বলা হলো? যেহেতু আমরা নিজে থেকে পড়ছি, তো পড়ার ক্ষেত্রে আমরা তো অ্যাক্টিভই আছি। আসলে এখানে ফিজিক্যাল অ্যাক্টিভ থাকার কথা বলা হয়নি, ঠিক আছে? মনে করুন এখানে আপনি পড়তেছেন, তো যেকোনো বই বা যেকোনো ম্যাগাজিন থেকে পড়তেছেন। এইগুলা তো আপনার কথা নয়। আপনি এখানে লিখেননি, আপনি এখানে বলেননি। তো অন্যের কথা থেকেই যে আপনি পড়তেছেন, এজন্য আপনাকে বলা হচ্ছে এখানে প্যাসিভ। ঠিক আছে? তারপরে লিসেনিং স্কিল এবং রিডিং স্কিলকে আমরা ইনপুট স্কিল নামেও জানি। কারণটি হলো যখন আমরা কোনো কথাগুলা শুনি, তো সেখান থেকে কোনো না কোনো কিছু আমরা গ্রহণ করে থাকি। কোনো ডাটা হোক বা কোনো ইনফরমেশন হোক, সেগুলো আমরা কালেক্ট করে থাকি। আমরা ইনপুট করে থাকি। সেজন্য সেটাকে বলা হয় ইনপুট স্কিল। এবং আমরা যখন পড়ি একইভাবে, তো সেখান থেকে আমরা বিভিন্ন ডাটা হোক, বিভিন্ন কাহিনী হোক বা যে বিভিন্ন তথ্য হোক, সেগুলো আমরা কালেকশন করে থাকি, গ্রহণ করে থাকি, ইনপুট করে থাকি। সেজন্য সেটাকে বলা হয় যে ইনপুট স্কিল। ইনপুট মানে কি? যেমন মনে করো আমি একটি বাক্য আমি নিজে থেকেই জানি। তো আমাদের অলরেডি যেগুলা জ্ঞান রয়েছে সেগুলা থেকে একটু বাড়তি জিনিস। যেমন আমি যে এই বাক্যটি জানি যে আমি বাজারে যাই। এই বাক্যটি আমি নিজে থেকেই জানি। কিন্তু অন্য আরেকদিন আমি শুনলাম যে আমি বিকালে বাজারে যাই। এই যে বিকাল শব্দটি, এটি হবে আপনার জন্য ইনপুট। কারণ এটি হলো আপনার জন্য নতুন জিনিস। এই নতুন জিনিসটাকেই আমরা বলি ইনপুট। তো এই কথাই বলা হচ্ছে যখন আমরা পড়বো, যখন আমরা শুনবো, তো সেখান থেকে আমরা ইনপুট করব। নতুন কোনো জিনিস আমরা গ্রহণ করব। সেজন্য সেটাকে বলা হয় যে ইনপুট স্কিল। তারপরে লিসেনিং এবং রিডিং কে স্কিল ফর কম্প্রিহেনশন বলা হয়, বোধগম্যতার দক্ষতা। অর্থাৎ আমরা যখন শুনি বা আমরা যখন পড়ি, তখন আমাদের উদ্দেশ্যই হলো যে এখান থেকে আমরা বুঝবো। অর্থাৎ যখন আমরা শুনবো তখন আমরা এটা উদ্দেশ্য নিয়ে শুনি যে বক্তার কথা আমি বুঝবো। এবং যখন আমরা বই পড়ি বা ম্যাগাজিন পড়ি, যেকোনো জিনিস আমরা যখন পড়ি, তখন আমাদের উদ্দেশ্যই থাকে যে যেগুলো আমি জিনিস পড়বো সেগুলোর অর্থ যাতে আমি উদ্ধার করতে পারি, যাতে আমি বুঝতে পারি। এজন্যই বলা হয়েছে যে স্কিল ফর কম্প্রিহেনশন। তো এই নামগুলো আপনাদের মনে রাখা একেবারে সহজ। ঠিক আছে? এখানে আমরা প্যাসিভ থাকি, তো প্যাসিভ স্কিল। আমরা যখন ডাটা ইনফরমেশন কালেকশন করে থাকি, ইনপুট করে থাকি, সেজন্য ইনপুট স্কিল বলা হয়। এবং আমরা যখন শুনি বা পড়ি, তখন আমরা বুঝার জন্যই পড়ি, এজন্য স্কিল ফর কম্প্রিহেনশন বলা হয়। ঠিক আছে? এবং রিসেপ্টিভ স্কিল বলা হয়, কারণ আমরা যখন শুনি বা যখন আমরা পড়ি, তখন কোনো না কোনো জিনিস আমরা রিসিভ করে থাকি, গ্রহণ করে থাকি, সেজন্য রিসেপ্টিভ স্কিল বলা হয়। তারপরে স্পিকিং স্কিল এবং রাইটিং স্কিলকেও একইভাবে আমরা বিভিন্ন নামে জানতে পারি। প্রথমটি হলো প্রোডাক্টিভ স্কিল। এখন প্রোডাক্টিভ স্কিল কেন বলা হয়? কারণটি হলো আমরা যখন স্পিক করব, যখন আমরা বলবো, তখন আমরা প্রোডাক্ট করব, উৎপাদন করব, প্রকাশ করব। এবং রাইটিং যখন আমরা করব, তখন সেক্ষেত্রেও আমাদের নিজের মনের ভাবগুলো আমরা প্রকাশ করি। এজন্য সেটাকে বলা হয় যে প্রোডাক্টিভ স্কিল। কারণ এই দক্ষতাগুলোর মাধ্যমে আমরা ভাষা প্রকাশ বা উৎপাদন করে থাকি। তারপরে অ্যাক্টিভ স্কিল, কারণ আমি বর্তমানে মনে করো আমি এখানে বলতেছি, তো আমি কি বলতেছি আমি নিজে থেকে বুঝতে পারতেছি, অর্থাৎ আমি অ্যাক্টিভ আছি এখানে। তো এর জন্য বলা হয় যে অ্যাক্টিভ স্কিল। এবং যখন আমি লিখি, তখন লেখার ক্ষেত্রে আমি কি লিখবো সেগুলো আমি নিজে থেকে বুঝে শুনে লিখি, এজন্য সেখানে আমি অ্যাক্টিভ থাকি। সেজন্য সেটাকে বলা হয় যে অ্যাক্টিভ স্কিল। এর আগের গুলাতে আমি দেখেছিলাম যে রিসেপটিভ স্কিল, তো এখানে আমি দেখছি যে প্রোডাক্টিভ স্কিল। এর আগের দুটিতে আমরা দেখেছিলাম যে প্যাসিভ স্কিল, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ স্কিল, যেহেতু আমরা এখানে অ্যাক্টিভ থাকছি। তারপরে আউটপুট স্কিল, এর আগে আমরা দেখেছিলাম ইনপুট স্কিল, কারণ সেখানে আমরা যখন লিসেনিং করছিলাম বা আমরা যখন পড়ছিলাম, তখন আমরা কোনো ডাটা হোক, কোনো তথ্য হোক, আমরা এগুলা কালেকশন করতেছিলাম, গ্রহণ করতেছিলাম। কিন্তু এখানে আমরা কি করছি, যে আমরা যখন বলবো বা যখন লিখবো, তখন আমরা উৎপাদন করব, প্রকাশ করব। সেজন্য সেটাকে বলা হয় যে আউটপুট স্কিল। আমি আউটপুট বলতে আমরা আগে দেখেছিলাম যে আমাদের মূল বাক্য যেগুলা, যে বাক্যটি আমি জানি, সেই বাক্য থেকে অতিরিক্ত কোনো একটি জিনিস, সেটি হলো আমাদের জন্য ইনপুট। আর আউটপুট হলো আমরা নিজে থেকে যেগুলা জিনিস বলি, সেগুলাই আমাদের জন্য আউটপুট হয়ে যায়। ঠিক আছে? তো এই যে স্পিকিং এবং রাইটিং কে আমরা আউটপুট স্কিল নামে জানি, কারণ এই দক্ষতার মাধ্যমে আমরা পূর্ব গ্রহণ করা ইনফরমেশন গুলাকে প্রকাশ করে থাকি। তারপর স্কিল ফর এক্সপ্রেশন, আমরা জানি যে আমরা যখন কথা বলি, তখন আমাদের নিজের মনের ভাব অন্যের কাছে পৌঁছানোর চেষ্টা করি, বা যখন আমরা লিখি, তখনও আমাদের মনের ভাবগুলো অন্যের কাছে পৌঁছানোর চেষ্টা করি। এজন্য সেটাকে বলা হয় যে স্কিল ফর এক্সপ্রেশন। ঠিক আছে? তো এই নামগুলো আপনারা মনে রাখবেন, কারণ অনেকবার এসেছে এই নামগুলা থেকে। তারপরে ভাষার দিক, এসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই যে ল্যাঙ্গুয়েজ স্কিল যেগুলো রয়েছে, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এইগুলা ভাষার বিভিন্ন দিকের সাথে সম্পর্কিত। এগুলা থেকে অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে, তো এগুলো আপনারা মনে রাখবেন। ভাষা শেখা ও ব্যবহারের মূল দক্ষতাগুলাকে আমরা ৪ ভাগে ভাগ করতে পারি। এই দক্ষতাগুলা ভাষার ৪টি আলাদা দিক, অ্যাসপেক্টস এর সাথে সংযুক্ত। লিসেনিং হলো সিমান্টিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার অর্থগত দিকের সাথে সম্পর্কিত হলো লিসেনিং। কারণ আমরা যখন শুনি, তখন আমরা সেই বক্তার কথাগুলি বুঝার চেষ্টা করি, অর্থ উদ্ধার করার চেষ্টা করি। এজন্য লিসেনিংটা হলো সিমান্টিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ। লিসেনিং এর মূল কাজ হলো ভাষার শব্দ ও কথার অর্থ বোঝা। এটি ভাষার সিমান্টিক লেয়ার বা অর্থের স্তরের সাথে সরাসরি যুক্ত। তারপরে স্পিকিং, ফোনেটিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, কারণ আমরা যখন বলি, তখন সাউন্ড দিয়েই তো বলি, সাউন্ডের মাধ্যমেই আমরা বলে থাকি। এজন্য সেটি হলো ফোনেটিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ। ফোন মানেই হলো সাউন্ড। ঠিক আছে?
তারপরে রিডিং। আচ্ছা, রিডিংটি দেখার আগে আমরা রাইটিংটি দেখে নেই। রাইটিং হলো গ্রাফিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, লিখিত রূপের সাথে সম্পর্কিত। আমরা জানি গ্রাফ মানেই লেখা, তো এই যে রাইটিং যেটি রয়েছে সেটি লেখার দিকের সাথে সম্পর্কিত। অর্থাৎ লেখা হলো ভাষার লিখিত রূপের দিক, কারণ রাইটিং এর মূল উপাদান হলো গ্রাফিক প্রতীক, গ্রাফিক সিম্বলস, যেমন অক্ষর, শব্দ, জ্যোতিচিহ্ন। আমরা যখন লিখবো তখন এইগুলাই তো আমরা ব্যবহার করি, এজন্য এই রাইটিংটি হলো গ্রাফিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ। এবং রিডিং হলো ফোনেটিক কাম গ্রাফিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ। এখানে ফোনেটিকও বলা হয়েছে এবং গ্রাফিকও বলা হয়েছে, কারণ আমরা যখন রিডিং করি তখন আমরা সাউন্ড করে করেই তো পড়ি, তো সেজন্য সেটিকে বলা হয় যে ফোনেটিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ। এবং একই সাথে আমরা যখন পড়বো, মনে করো এখান থেকে আমি পড়তেছি, তো এখানে লেখা বস্তু থেকেই তো আমি পড়তেছি, এজন্য বলা হয় যে গ্রাফিক অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। তারপরে লিসেনিং স্কিল। এই যে ভাষার 4টি স্কিল রয়েছে, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এইগুলোর মধ্য থেকে প্রথমটি হলো লিসেনিং স্কিল। তো এই লিসেনিং হলো একটি ওরাল ইনপুট। আমরা জানি যে যখন আমরা শুনি তখন মৌখিকভাবেই কি শুনে থাকি, তো এজন্য বলা হয় যে ওরাল ইনপুট। লিসেনিং কে ওরাল ইনপুট এজন্য বলা হয় কারণ এটি মুখে বলা ভাষা, স্পোকেন ল্যাঙ্গুয়েজ থেকে কানের মাধ্যমে তথ্য গ্রহণ করার প্রক্রিয়া। আমরা কোনো কথা, বক্তব্য বা শব্দ যখন শুনি সেটি আমাদের কাছে একটি ইনপুট হিসেবে আসে, যা আমরা পরে প্রক্রিয়াকরণ করি। ওরাল বলার কারণ হলো এটি আমরা মৌখিকভাবে শুনি, তো সেজন্য এটাকে ওরাল ইনপুট বলা হয়। তারপরে লিসেনিং। ভাষা শিক্ষার প্রথম কৌশল হলো শ্রবণ। সাধারণত আমরা কানে যা শুনি তাকে শ্রবণ বলা হয়, তবে শিক্ষার ক্ষেত্রে শুধু শোনাই নয়, শ্রবণ হলো কোনো কথা শোনার সাথে সাথে তার অর্থ বোঝা, মনে রাখা এবং প্রয়োজনে তা ব্যবহার করার দক্ষতা অর্জন করা। আমরা জানি যে আমরা যে কোনো জিনিস যখন আমরা শুনি তো সেটাকে লিসেনিং বলি। আসলে ভাষার ক্লাসে লিসেনিং বলতে তা বোঝানো হয় না, বরং লিসেনিং হলো যদি আমরা বক্তার কথা আমরা শুনি এবং শোনার সাথে সাথে যদি বুঝতে পারি এবং সেটিকে মনে রাখতে পারি এবং প্রয়োজন অনুসারে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে সেটিকে বলা হবে যে লিসেনিং। আমরা যে কোনো জিনিস যখন আমরা শুনে নেই তো সেটাকে আমরা বলতে পারি হিয়ারিং। এবং লিসেনিং হলো যখন আমরা বক্তার কথা শুনবো তখন আমরা বুঝবো এবং মনে রাখবো এবং প্রয়োজন অনুসারে সেটিকে ব্যবহার করব। তারপরে হেয়ারিং বাস লিসেনিং। হেয়ারিং হলো আমরা যা কিছুই শুনি, যেমন গাড়ির শব্দ, পাখির ডাক, তাকে আমরা হেয়ারিং বলি। এটি একটি অবচেতন ও স্বয়ংক্রিয় শারীরিক প্রক্রিয়া। অর্থাৎ এখানে আমরা এমনও হয় যে আমরা বাজারে চলাফেরা করি তো বিভিন্ন সাইড থেকে সাউন্ড আসে। তো সেগুলাকে আমরা বলতে পারি যে হেয়ারিং। তো এখানে আমরা সেই কথাগুলো বুঝতে পারি, নাও বুঝতে পারি। কিন্তু লিসেনিং হলো আমাদের বক্তার শব্দ ও বাক্য শনাক্ত করা, তার থেকে অর্থ উদ্ধার করা, ফোকাস ও অ্যাটেনশন দিয়ে সক্রিয় এনগেজমেন্ট রাখতে হয়। এটি একটি সচেতন, মানসিক ও উদ্দেশ্যমূলক প্রক্রিয়া। এই যে আমি আগে বলেছিলাম। তারপরে প্রসেস অফ লিসেনিং। আমরা যে শুনি সেই শোনার ধাপগুলা কি কি? তো প্রথমে আমরা রিসিভ করি, অর্থাৎ যেকোনো বাক্য হোক, যেকোনো কথা হোক, প্রথমে আমরা শুনি, তারপর আন্ডারস্ট্যান্ড করি, সেটিকে আমরা বুঝি, কি বলা হয়েছে সেটি আমরা বুঝার চেষ্টা করি। তারপরে রিমেম্বারিং, অর্থাৎ আমরা সেই কথাটি মনে রাখি, কি বলা হয়েছে সেটি আমরা মনে রাখি। তারপরে ইভালুয়েট করি, অর্থাৎ মূল্যায়ন করি, এই যে কথাটি বলা হলো সেই কথাটির অর্থ কি, আসল অর্থ কি, বা এটি কিভাবে বোঝানো হচ্ছে, তো এটি ভালো করে আমরা যাচাই করতে থাকি। তারপরে আমরা রেসপন্ড করি, প্রতিক্রিয়া জানাই। যেমন মনে করো আমি আপনাকে বললাম যে আপনার বাড়ি কোথায়, তো আপনি প্রথমে গ্রহণ করলেন, আমার কথাটি গ্রহণ করলেন, তারপরে সেটি বুঝলেন, তারপরে সেটিকে মনে রাখলেন, কারণ যদি মনে রাখেন না তাহলে আমাকে উত্তর কিভাবে দিবেন? তো পুরো মনে রাখতে হবে, তারপরে সেটিকে মূল্যায়ন করবেন, আরো যাচাই করবেন কিভাবে বলা হয়েছে, কিভাবে আমার উত্তর দেওয়া উচিত। তারপরে আপনি প্রতিক্রিয়া জানাবেন যে আমার ঘর এই জায়গায়। তো এইভাবে এই প্রসেসের মাধ্যমে আমাদের লিসেনিং হয়ে থাকে। তারপরে টাইপস অফ লিসেনিং। লিসেনিং এর বিভিন্ন ধরনের প্রকার রয়েছে। প্রথমটি হলো ডিসক্রিমিনেটিভ লিসেনিং, যেখানে আমরা আওয়াজের পার্থক্য বুঝে বা উচ্চারণের পার্থক্য বুঝে বুঝে আমরা শুনি, তো সেটাকে বলা হয় ডিসক্রিমিনেটিভ লিসেনিং। যেমন তালিব শ এবং মূর্ধন্য ষ এর উচ্চারণের পার্থক্য বোঝা, বা বাবা মায়ের আওয়াজ বাবার আওয়াজ শনাক্ত করা, মায়ের আওয়াজ আলাদাভাবে শনাক্ত করা, এই ধরনের শোনাকে আমরা বলি যে ডিসক্রিমিনেটিভ লিসেনিং। তারপরে কম্প্রিহেন্সিভ লিসেনিং, বুঝতে শোনা। আমরা অনেক সময় শুনি, না বুঝেই শুনি। যেমন মনে করো আপনি কোনো একটি কাজ করতেছেন, তো মোবাইলের মধ্যে যেকোনো জিনিস আপনি বাজিয়ে রাখলেন, তো সেখানে আপনি বুঝলেই হলো, না বুঝলেই হলো। কিন্তু এখানে বলা হয়েছে যে কম্প্রিহেন্সিভ লিসেনিং, আপনি বুঝার জন্যই শুনছেন। অর্থাৎ যেমন মনে করো আমি এখানে বলতেছি, তো এই যে এখানে আপনি বসে শুনতেছেন, তো এটি হলো আপনার জন্য কম্প্রিহেন্সিভ লিসেনিং, কারণ আপনি বুঝার জন্যই এখানে শুনতেছেন। তারপরে ইনফরমেশন লিসেনিং। তো এখানে কোনো একটি তথ্য কালেকশন করার জন্য আমরা যে শুনি, অনেক সময় নিউজ আমরা শুনে থাকি, তো সেখান থেকে আমরা তথ্য কালেকশন করার জন্যই তো শুনি, সেটাকে বলা হয় ইনফরমেশনাল লিসেনিং। তারপরে ক্রিটিক্যাল লিসেনিং, আমরা অনেক সময় শুনি যে এই বক্তার কথাগুলি কিভাবে রয়েছে, কথাটি সত্যি কিনা বা সে কি বলতে চাইছে, বিভিন্ন ধরনের আমরা যাচাই বাছাই করি, তো ক্রিটিক্যাল ভাবে আমরা শুনি, তো সেটিকে বলা হয় যে ক্রিটিক্যাল লিসেনিং। যেমন মনে করো আমরা ডিবেট করি অনেক সময়, তো ডিবেট করার ক্ষেত্রে বক্তা কি বলেছে সেটা আমি ভালো করে শুনবো, যাতে করে আমি ক্রিটিক্যালি চিন্তা করতে পারি এবং তার যে কথাটি আমি যাতে খণ্ডন করতে পারি, তো সেটা সেই ধরনের শোনাকে আমরা বলি যে ক্রিটিক্যাল লিসেনিং। বক্তার বক্তব্য শুনে বিশ্লেষণ করে নিজের জাজমেন্ট এড করে দেওয়া। তারপর থেরাপেটিক বা এমপ্যাথিয়েটিক লিসেনিং, এখানে আমরা সহানুভূতির সাথে শুনি। যেমন মনে করো আপনার একজন বন্ধু দুঃখে অনেক কিছু বলতেছে আপনাকে, তো আপনি তার দুঃখের সাথে সঙ্গ দিয়ে আপনি সহানুভূতির সাথে শুনতেছেন, তো এমন ধরনের শোনাকে আমরা বলি যে এমপ্যাথিয়েটিক
লিসেনিং। বা মনে করো আপনি ডাক্তারের কাছে গেলেন, তো ডাক্তার আপনার কথাগুলো মন দিয়ে শুনে, সহানুভূতির সাথে শুনে, সেই ধরনের শোনাকে আমরা বলি ইম্প্যাথেটিক লিসেনিং। তারপরে অ্যাপ্রিসিয়েটিভ লিসেনিং, প্রশংসামূলক শ্রবণ, আনন্দ, সৌন্দর্য বা শৈল্পিক উপভোগের জন্য শোনা। যেমন আমরা গান শুনি, কবিতা শুনি, বিভিন্ন জিনিস শুনি, তো এখানে আমরা সৌন্দর্যের জন্য শুনি, আনন্দের জন্য শুনি, এই ধরনের শোনাকে আমরা বলি যে অ্যাপ্রিসিয়েটিভ লিসেনিং। তারপরে ইন্টারেক্টিভ রেসপন্সিভ লিসেনিং, আমরা অনেক সময় শুনি যে বক্তা যা বলবে তার রিপ্লাই আমি দেবো, তো সেই ধরনের শোনাকে আমরা বলি যে ইন্টারেক্টিভ রেসপন্সিভ লিসেনিং। যেমন কথোপকথনের জবাব দিতে গিয়ে আমরা শুনি, আমরা নর্মালি যে আলোচনা করে থাকি, তো বক্তার কথা আমি শুনি, আমি রিপ্লাই দেওয়ার জন্য শুনি, এই ধরনের শোনাকে আমরা বলি যে ইন্টারেক্টিভ রেসপন্সিভ লিসেনিং। তারপরে অ্যাটেন্টিভ, অ্যাক্টিভ, ইন্টেন্সিভ লিসেনিং, এখানে সক্রিয়ভাবে গভীরভাবে শোনা হয়। যেমন মনে করো আপনারা পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের লেকচার শুনে থাকেন, তো সেগুলি গভীরভাবে শুনেন, আপনারা ভালো করে বোঝার জন্য শুনেন, সেই ধরনের শোনাকে বলা হয় অ্যাটেন্টিভ, অ্যাক্টিভ এবং ইন্টেন্সিভ লিসেনিং। এখানে যতগুলি আমি নাম বলেছি প্রত্যেকটি নামের সাথেই কাজের মিল রয়েছে, তো এগুলো আপনাদের মনে রাখা একেবারে সহজ। কিন্তু এই বাংলাগুলো আপনারা মনে রাখবেন, কারণ বাংলাগুলোর শব্দ যেগুলো রয়েছে এগুলো চেঞ্জ করে করে আসে, ঠিক আছে। তারপরে এক্সটেন্সিভ লিসেনিং, ভাষার প্রবাহ ও স্বাভাবিক ব্যবহার বোঝার জন্য দীর্ঘ সময় ধরে শোনা, যেমন পডকাস্ট বা অডিও বুক অনায়াসে শোনা। আমরা অনেক সময় ঘুমের মধ্যে এভাবে শুয়ে রয়েছে, তো আমাদের পাশে অডিও বুক যেগুলো রয়েছে, বিভিন্ন কাহিনীগুলো মোবাইল থেকে আমরা শুনি, তো সেগুলো আমরা পাশে লাগিয়ে রাখলাম, তো সেখান থেকে আমি শুনছি, মাঝে মধ্যে আমি অন্য কাজও করছি, এইভাবে যে শোনা রয়েছে সেই শোনাকে আমরা বলি যে এক্সটেন্সিভ লিসেনিং। অনেকটাই আমরা শুনি, ব্যাপকভাবে শুনি, অনেকটা শুনি, আমরা বেশি শুনি, তবে আমরা মনোযোগ সহকারে শুনি না, ঠিক আছে। এবং তার বিপরীতে ছিল যে ইন্টেন্সিভ রিডিং, ইন্টেন্সিভ লিসেনিং, যেখানে আমরা মনোযোগ সহকারে আমরা শুনতে চাইছিলাম, তো সেই ধরনের শোনাকে আমরা ইন্টেন্সিভ রিডিং বলি, এবং এখানে আমরা অনেকটাই শুনি, বাট এখানে আমরা উপর উপর শুনি। তারপর সিলেক্টিভ লিসেনিং, যেমন মনে করো আপনারা ইউটিউবে যে কোনো একটি নির্দিষ্ট লেকচার দেখার জন্য আপনারা সার্চ করে যে শুনে থাকেন, এটি হলো সিলেক্টিভ লিসেনিং। আপনি সিলেক্ট করেই শুনতেছেন যে আমি ওই ভিডিওটি দেখবো, ওই লেকচারটি আমি শুনবো, তো এটিকে বলা হয় সিলেক্টিভ লিসেনিং। তারপরে লিসেনিং এর অপরিহার্য শর্তাবলী, এসেনশিয়াল কন্ডিশন ফর লিসেনিং, আমরা যে শুনি সেই শোনার ক্ষেত্রেও কিছু শর্তাবলী রয়েছে, সেই শর্তাবলী গুলো যদি আমরা পূরণ করে শুনি তাহলে আমাদের শোনাটা ভালো শোনা হবে। তো সেই শর্তগুলোর মধ্যে প্রথম শর্তটি হলো লার্নার শুড বি অ্যাটেন্টিভ, মোটিভেটেড এন্ড ইন্টারেস্টেড। একটি ক্লাসরুমের মধ্যে যদি শিক্ষার্থীরা যদি অ্যাক্টিভ না থাকে, অ্যাটেন্টিভ না থাকে, তাদের মনোযোগ যদি না থাকে এবং তারা উৎসাহিত যদি না থাকে এবং যদি তাদের আগ্রহ না থাকে, তাহলে তারা সেই কথাগুলা, শিক্ষকের কথাগুলো তারা বুঝবে না এবং শুনবেও না। তো এই জন্য শিক্ষার্থীদেরকে মোটিভেট করার দরকার এবং তাদের আগ্রহ জন্মানোর দরকার। তারপর দ্য ভলিউম অফ স্পিচ অর সাউন্ড শুড বি অ্যাপ্রোপ্রিয়েট। আমরা যে ক্লাসের মধ্যে শিক্ষার্থীদেরকে যখন শিক্ষা দিতে যাব, তখন আমাদের যে ভলিউম অফ সাউন্ড যেটা রয়েছে, অর্থাৎ আমার ক্লাসে মনে করো 30 জন ছাত্রছাত্রীরা রয়েছে, তো আমি এইভাবে আওয়াজটি দিব যাতে করে এই 30 জন শুনতে পারে। তো বেশি জোরেও বলবো না এবং বেশি কম করেও বলবো না। তো এটা আমাদের জন্য খুবই প্রয়োজন, কারণ যদি আমরা আস্তে করে বলি তাহলে লাস্ট বেঞ্চে যারা বসা থাকবে তারা শুনতে পারবে না এবং বুঝতে পারবে না। তারপর হেয়ারিং অর্গানস শুড বি নরমাল। আমরা যে কান দিয়ে শুনি সেই কান যদি আমাদের কোনো একটি কারণের জন্য যদি অসুবিধাযুক্ত থাকে, তাহলে আমরা শুনতে পারবো না। এজন্য আমাদের যে হেয়ারিং অর্গান যেগুলো রয়েছে এগুলো আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, সেগুলো সক্রিয় থাকতে হবে, সেগুলো নরমাল থাকতে হবে। যেমন কোনো শ্রবণ প্রতিবন্ধী না হলে ব্যক্তি স্বাভাবিকভাবে শুনতে পারে, এবং যদি শ্রবণ প্রতিবন্ধী হয়ে যায় তাহলে সে শিক্ষকের কথা হোক বা যে কোনো ব্যক্তির কথা হোক সেগুলো শুনতে পারবে না এবং বুঝতে পারবে না। তারপরে শ্রবণে মনোযোগ দিতে কৌশল, আমরা যে শ্রবণ করি সেই শ্রবণে মনোযোগ দেওয়ার জন্য আমাদের যেগুলা স্ট্র্যাটেজি রয়েছে, যেগুলা কৌশল রয়েছে, সেগুলি হলো বিফোর লিসেনিং, শোনার আগে, অর্থাৎ আমরা শোনার আগে কিছু কার্যকলাপ করে থাকি। যেমন আমরা কি শুনবো, কি বিষয় নিয়ে আমরা শুনবো, বা সেটির যেমন মনে করো একটি বই পড়ছেন, তো বইটির শিরোনাম দেখে আপনি বুঝতে পারছেন যে এখানে কি লেখা থাকবে, বা পাঠের নাম পড়ে আপনি বুঝতে পারছেন যে এই পাঠে কি আলোচনা থাকবে, বা আপনার পূর্ব যেগুলা জ্ঞান রয়েছে সেগুলা জ্ঞানের সাথে আপনি লিঙ্ক করতেছেন, আপনি মনোযোগ সহকারে শোনার জন্য রেডি হচ্ছেন। তো এইগুলোই হলো আপনার বিফোর লিসেনিং, ঠিক আছে। এগুলা করার মাধ্যমে আপনার নিজেকে রেডি করা, শোনার আগে বিষয় সম্পর্কে ধারণা তৈরি করা, পূর্ব জ্ঞান সক্রিয় করা এবং লক্ষ্য ঠিক করা। যেমন ভিডিওর শিরোনাম দেখে অনুমান করা এটি কি নিয়ে হতে পারে। তারপরে ডিউরিং লিসেনিং, শোনার সময় মনোযোগ দিয়ে শোনা, গুরুত্বপূর্ণ পয়েন্ট নোট করা। যেমন এখানে আমি আলোচনা করছি, আমার আলোচনার মধ্য থেকে যদি কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা পেয়ে থাকেন তাহলে আপনারা নোট করবেন। তো সেই কথাই বলা হয়েছে যে যখন আমরা শুনবো তখন আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট পেলে নোট করব, অর্থ বোঝার চেষ্টা করব। এখন আমি এখানে যে কথাগুলো বলতেছি এগুলো আপনারা বোঝার চেষ্টা করতেছেন, তো অর্থ উদ্ধার করার জন্য চেষ্টা করতেছেন। এটি হলো ডিউরিং লিসেনিং। এক্সাম্পল, পডকাস্ট শুনতে শুনতে মূল বিষয়গুলি নোট করা। তারপরে আফটার লিসেনিং, শোনা বিষয়ের সারাংশংক্ষেপ করা, আলোচনা করা বা প্রয়োগ করা। আমরা যখন যেমন মনে করো এই ভিডিওটি আপনি শুনলেন, তো শোনার পর আপনার নিজে থেকে একটি সারাংশ নিজে থেকে বানিয়ে নিলেন যে এই কনসেপ্টটি আসলে কিসের উপর ভিত্তি করে রয়েছে, কি কি পয়েন্টস রয়েছে। তো এইগুলো আপনি নিজে থেকে একটি
নোট তৈরি করে দিলেন এবং সেগুলো থেকে আপনি নিজে অনুমান করতে পারলেন এবং সংক্ষিপ্তকরণ করতে পারলেন এবং আলোচনা করতে পারেন। আপনি অন্যের সাথে আলোচনা করতে পারেন আফটার লিসেনিং এর পরে। যখন আমরা শুনবো, শোনার পরে আমরা সেই ডাটাগুলো আমরা কালেকশন করবো। তো কালেকশন করার পরে অন্যের সাথে আমরা আলোচনা করতে পারবো এবং নিজে থেকে সেটি আমরা ব্যবহার করতে পারবো। যেমন মনে করো একটি বাক্য আমি জানি না, সেই বাক্যটি অন্যের কাছ থেকে আমি শুনলাম, শিখলাম, তারপরে আমি নিজে প্রয়োগ করতে পারবো। তারপরে এইমস অফ লিসেনিং, শ্রবণের উদ্দেশ্য। আমরা যে শুনি, তো শোনার উদ্দেশ্য কি? তো প্রথমটি হলো টু মেক এফেক্টিভ স্পিকিং স্কিল। আমরা যখন শুনি, তো শোনার সাথে সাথে আমরা অর্থ বুঝি, তারপর আমরা বলার চেষ্টা করি। এই যে স্পিকিং স্কিলকে আমরা আরো অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্যই তো আমরা শুনি। অর্থাৎ প্রথমে যদি আমরা ভালো করে শুনি, তাহলে আমরা ভালো করে বলতে পারবো। তো ভালো করে বলার জন্যই আমরা ভালো করে শুনি। তো এটি হলো একটি লিসেনিং এর এইমস। তারপরে টু ডেভেলপ আন্ডারস্ট্যান্ডিং অফ কনসেপ্টস, আইডিয়াস এন্ড ফ্যাক্টস। আমরা যখন শুনি তখন বুঝার জন্যই তো শুনি, কনসেপ্টগুলি বুঝার জন্যই শুনি বা তথ্যগুলি কালেকশন করার জন্যই তো শুনি। তো এটি হলো একটি উদ্দেশ্য। তারপরে ইমপ্রুভ লিসেনিং স্কিলস। তো আমরা যে লিসেনিং স্কিল যেটি রয়েছে, এই লিসেনিং স্কিলকে আমরা ইমপ্রুভ কিভাবে করতে পারি? তো এখানে কিছু পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদেরকে। প্রোভাইড অপরচুনিটিস, সুযোগ সৃষ্টি করা। অর্থাৎ মনে করো একটি ক্লাসে যদি শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের সুযোগ দেওয়া হয়, খেলাধুলার মাধ্যমে হোক বা ডিসকাশন করার মাধ্যমে হোক, নিজেকে এক্সপ্রেস করার মাধ্যমে হোক, তো সেখানে সুযোগ দেওয়া হলো। সুযোগ দেওয়ার মাধ্যমে কি হবে? শিশুরা একে অন্যের সাথে আলোচনা করবে, শুনবে, বুঝবে এবং নিজে থেকে পরবর্তীতে বলতে পারবে। তারপরে রোল প্লে। আমরা জানি যে শিশুরা যখন অভিনয় করে তখন একে অন্যের সাথে কথার আদান প্রদান করে। তো তারা যখন কথার আদান প্রদান করে তখন একে অন্যের কথাগুলো ভালো করে শুনে, কারণ তারা পরবর্তীতে রিপ্লাই করতে হবে। তো রিপ্লাই করার জন্য প্রথমে তারা ভালো করে শুনবে। তো এই যে অভিনয় করার মাধ্যমে লিসেনিং স্কিলকে আমরা আরো ইমপ্রুভ করতে পারি। তারপরে রিপ্রোডাক্টিভ এক্সারসাইজ, শোনা কথা বা গল্প হুবহু বা নিজের ভাষায় পুনরায় বলার চর্চা। এখানে বলার কথা বলা হয়েছে, স্পিকিং এর কথা বলা হয়েছে। তাহলে লিসেনিং স্কিল কিভাবে ডেভেলপ হবে? তো এখানে দেখুন, যেমন মনে করো একজন শিক্ষক কোনো একটি চ্যাপ্টার আলোচনা করলেন, আলোচনা করার পর তিনি বললেন যে এই চ্যাপ্টার সম্পর্কে নিজের ভাষায় কিছু লাইন বলো। তো এখন শিশু যদি ভালো করে না শুনে, তাহলে সে বলতে পারবে না। এজন্য যদি শিক্ষক প্রথম থেকে বলেন যে পরবর্তীতে এই চ্যাপ্টার সম্পর্কে সংক্ষেপে বলতে হবে, তো প্রথমে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে। এই জন্যই বলা হয়েছে যে এই পদ্ধতি রিপ্রোডাক্টিভ এক্সারসাইজ যদি আমরা ব্যবহার করি শিশুদের ক্ষেত্রে, তাহলে তাদের শোনার দক্ষতা আরো ডেভেলপড হবে। তারপর ওরাল কম্পোজিশন, মৌখিক রচনা। শোনা বিষয়ের উপর নিজের মত বা গল্প বলা। যেমন খবর শোনার পরে তার উপর একটি সংক্ষিপ্ত মৌখিক রিপোর্ট তৈরি করা। যখন তারা মৌখিকভাবে রিপোর্ট তৈরি করবে, তারা যখন প্রথমে শুনবে, শোনার ক্ষেত্রেই ভালো করে শুনবে। এজন্য লিসেনিং স্কিলটা ডেভেলপড হবে এখানে। তারা যখন পরবর্তীতে বলতে হবে, তো ভালো করে না শুনলে তারা বলবে কি করে? তারপরে গ্রুপ অ্যাক্টিভিটি। আমরা জানি যে গ্রুপ অ্যাক্টিভিটির মাধ্যমে একে অপরের সাথে আলোচনা করতেই থাকে। তো কথার আদান-প্রদান হতেই থাকে। তো তারা শুনবে, বলবে, শুনবে, বলবে। তো তারা যখন বলতে হবে তখন তারা মনোযোগ দিয়ে শুনবেও। তো শোনার দক্ষতা এখানে বিকাশ হচ্ছে। স্পিকিং স্কিল। এখন আমরা দেখব স্পিকিং স্কিল সম্পর্কে। স্পিকিং স্কিল হলো একটি প্রোডাক্টিভ এবং এক্সপ্রেসিভ স্কিল। আমরা জানি যখন আমরা স্পিক করি, যখন আমরা বলি, তখন আমরা প্রডিউস করি, উৎপাদন করি, আমাদের নিজেকে প্রকাশ করি। এজন্য বলা হয়েছে যে প্রোডাক্টিভ এবং এক্সপ্রেসিভ স্কিল। স্পিকিং এর মাধ্যমে আমরা ভাষা উৎপাদন, প্রডিউস করি এবং নিজের ভাবনা, অনুভূতি প্রকাশ করি। এটি ওরাল ফর্মে থাকে। আমরা যখন বলি তখন মৌখিকভাবেই তো বলে থাকি। এটি মৌখিক বা শ্রবণযোগ্য রূপে প্রকাশ পায়। স্পিকিং স্কিল। ভাষা শিক্ষার দ্বিতীয় কৌশল হলো কথন। কথন মানে হলো বলা। এটি মনের ভাব প্রকাশ করার সহজ ও সরল উপায়। তবে কথন শুধু শব্দ বা বাক্য উচ্চারণ করা নয়, বরং জিন এইডসিয়ান এর মতে কথা বলার সময় আমরা একই সাথে একাধিক জটিল প্রক্রিয়ায় জড়িত হই। কথা বলার আগে আমাদের মনের মধ্যে একটি ফ্রেম তৈরি করা হয়। কি বলবো, কিভাবে বলবো, যাতে শ্রোতা বুঝতে পারে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ কথা বলার আগে আমাদের মনে এই জিনিসটা বানিয়ে নিতে হয় যে আমি কি বলা উচিত, কিভাবে বলা উচিত, যাতে শ্রোতা আমার কথা বুঝতে পারে। তো আমরা যে শুধু মুখ দিয়ে বলে দেই, তো এগুলাকে স্পিকিং বলা হয় না। আমরা কি বলবো, যদি আমার কথা শ্রোতা বুঝতেই না পারে, তাহলে সেটাকে স্পিকিং বলতে পারি না। তো এজন্য আমাদের স্পিকিং করার আগে আমাদেরকে মনে প্রথমে ফ্রেম তৈরি করে নিতে হবে যে আমি কি বলবো, কিভাবে বলবো, যাতে করে বক্তা শ্রোতারা ভালো করে বুঝতে পারে। তো আমরা এখানে জিন এইডসিনের সম্পর্কে কিছু দেখে নেই। তিনি একজন ব্রিটিশ ভাষা বিজ্ঞানী। তিনি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ও সাইকোলিঙ্গুইস্টিক এর ক্ষেত্রে বিশেষভাবে পরিচিত। তার স্পিকিং প্রসেসের মডেল হলো, এখানে যে তিনি স্পিকিং এর ক্ষেত্রে বলেছেন যে প্রথমে তার নিজের সম্পর্কে কি বলবে সে ধারণা তৈরি করবে। তারপর সে কিভাবে বলতে হবে, কিভাবে বললে বক্তা বুঝতে পারবে। এই যে স্টেপ যেগুলো রয়েছে সেগুলাই এখানে তিনি বলতেছেন। তো তিনি তার স্পিকিং কে ৩ টি ধাপে বর্ণনা করেছেন। প্রথমটি হলো কনসেপচুয়ালাইজেশন, ধারণা তৈরি করা। কথা বলার আগে আমাদের মনের মধ্যে একটি ধারণা বা বার্তা তৈরি করতে হয়। আমি কি বলবো? কি বিষয় নিয়ে বলবো? তারপরে ফর্মুলেশন করব। সেই ধারণাকে ভাষার ব্যাকরণ, শব্দভান্ডার ও ধ্বনির রূপ দেওয়া। কি শব্দ, বাক্য ব্যবহার করব। অর্থাৎ আমি কি বলবো, কি বাক্যগুলা বলবো। তারপরে স্টেপটি হলো উচ্চারণ প্রকাশ। তারপরে আমি
চূড়ান্ত ধাপে আমরা কণ্ঠ, ঠোঁট, জিহ্বা ব্যবহার করে শব্দ উচ্চারণ করি যা শ্রোতা শুনতে পায়। তো এই স্টেপগুলো, এই মডেলগুলো আপনারা মনে রাখবেন। প্রথমে বক্তা নিজে থেকে চিন্তা করে নেয়, ধারণা বানিয়ে নেয় যে আমি কি বলবো। তারপর সে যে বাক্য যেগুলা ব্যবহার করে সেগুলা কোন ধরনের শব্দ বা কোন ধরনের বাক্যগুলি ব্যবহার করবে, কিভাবে বললে শ্রোতারা বুঝতে পারবে, সেই জিনিসটা সে নিজে ঠিক করে নেয়। তারপরে সে নিজে থেকে ওই বাক্যটি বলে দেয়। তারপরে টাইপস অফ স্পিকিং স্কিল, কথন দক্ষতার প্রকারভেদ। এর আগে আমরা দেখেছি যে লিসেনিং স্কিলেরও বিভিন্ন ধরনের প্রকার রয়েছে, একইভাবে স্পিকিং স্কিলেরও বিভিন্ন ধরনের প্রকার রয়েছে। প্রথমটি হলো ইন্টারেক্টিভ, অর্থাৎ এখানে দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন যে হয়ে থাকে, একে অন্যের সাথে আলাপ আলোচনা করে, প্রথম জন বলে দ্বিতীয় জন শুনে, দ্বিতীয় জন বলে প্রথম জন শুনে, এই ধরনের যে স্পিকিং যেটি রয়েছে সেটিকে আমরা বলি যে ইন্টারেক্টিভ স্পিকিং। তারপরে পার্শিয়ালি ইন্টারেক্টিভ, যেমন মনে করো আমরা বিভিন্ন সময় ডিবেট বা অন্য ধরনের ডিসকাশন আমরা দেখে থাকি, যেখানে বক্তা লেকচার দিতে থাকেন এবং মাঝে মধ্যে শ্রোতারা নিজে থেকে প্রশ্ন করেন। তো এখানে বক্তা একদিক থেকে অনবরত বলতেছেন কিন্তু শ্রোতারা মাঝে মধ্যে বলতেছে। তো এই ধরনের স্পিকিং কে আমরা বলি যে পার্শিয়ালি ইন্টারেক্টিভ, অর্থাৎ এখানে সবসময় কথার আদান প্রদান হচ্ছে না, বরং বক্তা অনবরতই বলে যাচ্ছে এবং যেখানে ডাউট হচ্ছে বা যেখানে প্রশ্ন করতে চাইছে শ্রোতারা, সেখানে তারা নিজে থেকে প্রশ্ন করতেছে। তো এখানে পার্শিয়ালি স্পিকিং হচ্ছে, তো এই জন্য বলা হয় যে এটাকে পার্শিয়ালি ইন্টারেক্টিভ। তারপর নন ইন্টারেক্টিভ, এখানে কোনো ইন্টারেক্টিভ হয় না, অর্থাৎ কথার আদান প্রদানই হয় না। যেমন মনে করো আমরা রেডিওতে যখন নিউজ শুনি, তো সেখানে আমরা রিপ্লাই করতে পারি না। তারপরে এইমস অফ স্পিকিং স্কিল, স্পিকিং স্কিলের উদ্দেশ্য কি? ডেভেলপ দ্য হ্যাবিট অফ স্পিকিং সেন্টেন্স ক্লিয়ারলি অ্যান্ড কম্প্রিহেন্সিভলি, অর্থাৎ এই যে আমরা যেগুলো বাক্য বলি, তো সেই বাক্যগুলোকে যাতে আমরা ক্লিয়ারলি বলতে পারি এবং কম্প্রিহেন্সিভলি, অর্থাৎ আমরা যাতে আমরা বুঝে শুনে ব্যবহার করতে পারি এবং আমরা যে বাক্যটি বলবো সেটা শ্রোতারা যাতে বুঝতে পারে। ঠিক আছে? তারপরে বি এবল টু এক্সপ্রেস ফিলিং অর ইমোশনস ইন স্পিচ ইনসাইড অর আউটসাইড দ্য ক্লাস। আমরা যখন ক্লাসরুমের বাইরে যাব তখন আমাদের যে মনের যেগুলা আবেগ রয়েছে, মনের যেগুলা আমাদের ভাব রয়েছে, এগুলা যাতে আমরা প্রকাশ করতে পারি, এগুলা ক্লাসের মধ্যেও যাতে করতে পারি এবং ক্লাসের বাইরেও করতে পারি, সেটি হলো আরেকটি উদ্দেশ্য। তারপরে এনেবল দ্য ইউজ অফ কারেক্ট ওয়ার্ডস, স্পেলিং, স্ট্রেস, রাইম, ফ্লুয়েন্সি, ইনোশন, ফেজ ইত্যাদি। আমরা যখন শুনি তো শোনার আমাদের উদ্দেশ্যই হলো আমরা বলবো। এখন যদি আমরা বলি না তাহলে আমরা ভাষা শিখতে পারবো না। তো এই জন্য বলা হয়েছে যে বলার উদ্দেশ্যই হলো যে আমাদের যে ভুল যেগুলো বানান রয়েছে সেগুলো যাতে শুদ্ধ হয় এবং আমরা কোথায় জোর দিতে হবে, কোথায় আমাদেরকে স্লোভাবে বলতে হবে বা আমাদের কথার মধ্যে যে শ্রুতি মধুর্যতা রয়েছে সেগুলো কিভাবে আমরা বজায় রাখতে হবে সেগুলো আমরা শিখি, বা রাইম আমরা কিভাবে ব্যবহার করি। তো এই কথাগুলার বলার মাধ্যমে এগুলা কিন্তু আসে। এর জন্য এটি হলো আরেকটি উদ্দেশ্য। তারপরে মেক দ্য লার্নার এ গুড এন্ড কনফিডেন্ট স্পিকার, এবং শিক্ষার্থীরা যদি বলে তাহলে তাদের কনফিডেন্স আসবে। তো এই যে বলার মাধ্যমে আমরা একটা লার্নারকে গুড এবং কনফিডেন্ট স্পিকার বানিয়ে তুলি। ঠিক আছে? তো এটাও হলো একটি আমাদের উদ্দেশ্য স্পিকিং এর। তারপরে স্ট্র্যাটেজিস টু ইমপ্রুভ স্পিকিং স্কিল, কথন দক্ষতা উন্নত করার কৌশলগুলি হলো ওরাল ট্রেনিং অফ ল্যাঙ্গুয়েজ, যখন মৌখিকভাবে বলবে শিশুরা তখন তাদের ভাষা যে বলার যে দক্ষতা রয়েছে তার উন্নতি হবে। তারপরে ভেরিয়াস অডিও ভিজুয়াল এইডস, আমরা যদি বিভিন্ন ধরনের টিএলএম ব্যবহার করি তাহলে শিক্ষার্থীরা সেক্ষেত্রেও স্পিকিং করার ক্ষেত্রে তাদের বিভিন্ন ধরনের উন্নতি হয়ে যায়। যেমন অডিও বুক আমরা শোনালাম বা অডিও কোনো কিছু রেকর্ডিং করে আমরা শোনালাম, তো সেগুলি শোনার মাধ্যমে ধীরে ধীরে সে নিজে বলার চেষ্টা করবে এবং বলতে বলতে একদিন তার ভাষা ফ্লুয়েন্সি আসবে, অর্থাৎ স্পিকিং দক্ষতার উন্নতি আমরা এইভাবে ঘটাতে পারি। তারপরে অ্যাক্টিভিটিস, তো অ্যাক্টিভিটিস তো সব জিনিসের ক্ষেত্রেই কার্যকারী, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে। তো ভাষা শেখার ক্ষেত্রে অ্যাক্টিভিটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি শিশুরা অ্যাক্টিভিটিস করে করে শিখে তাহলে তাদের কথা বলার দক্ষতা আরো বাড়বে। যে কোনো একটি অ্যাক্টিভিটিস করতেছে, তো অ্যাক্টিভিটিস করতে গেলে তাদেরকে কথা বলতেই হবে। তো কথা বলবে যখন তাদের কথার বিকাশ অটোমেটিক হয়ে যাবে। তারপরে ইউজ মিনিমাল রেসপন্স, যেমন মনে করো কাম হেয়ার, গো দেয়ার, এই ধরনের ছোট ছোট যেগুলো বাক্য রয়েছে আমাদের প্রাথমিক বাক্য যেগুলা, সেগুলা তাদেরকে ব্যবহার করতে দেওয়া। তো এইগুলা করার মাধ্যমে তারা ধীরে ধীরে কনফিডেন্ট স্পিকার হয়ে যাবে। তারপর ড্রিল ট্রেনিং, শিক্ষার্থীরা প্র্যাকটিস করার মাধ্যমে, অনুশীলন করার মাধ্যমে তাদের স্পিকিং দক্ষতাকে আরো ডেভেলপ করতে পারে। অথেন্টিক, ডেমোক্রেটিভ, কন্ডিসিভ এনভায়রনমেন্ট, আমরা জানি যে কোনো জিনিস শেখার ক্ষেত্রে যদি কন্ডিসিভ এনভায়রনমেন্ট বানিয়ে দেওয়া হয় তাহলে শিক্ষার্থীরা সহজে যে কোনো জিনিস শিখে নিতে পারে। এবং ডেমোক্রেটিভ এনভায়রনমেন্ট, যেখানে শিশু তার মনে যতগুলো প্রশ্ন থাকে সেগুলো নিজেকে নির্ভীকভাবে যাতে প্রকাশ করতে পারে এবং দলগতভাবে যাতে কাজ করতে পারে, অর্থাৎ একটি ক্লাসরুম যেখানে সবাই অ্যাক্টিভ থাকবে, কার্যকলাপের মাধ্যমে তারা যে কোনো জিনিস শিখবে। তো সেই ধরনের একটি ক্লাসরুম যদি থাকে তাহলে শিক্ষার্থীরা বলার সুযোগ ভালো করে পাবে এবং তাদের বলার দক্ষতা আরো বিকাশ হবে। তো এই জন্য বলা হয়েছে যে একটি ক্লাসরুম এমনভাবে বানিয়ে দেওয়া দরকার যে ডেমোক্রেটিভ এবং কন্ডুসিভ যাতে এনভায়রনমেন্টটা হয়, এবং এই পরিস্থিতি থাকলে শিশুর ভাষা বলার দক্ষতা আরো বিকশিত হবে। তারপরে ম্যাক্সিমাম অপরচুনিটিস, এটা তো আমরা জানি যত সুযোগ দেওয়া হবে তত শিশুর ভাষা বলার দক্ষতা আরো বিকশিত হবে। ইউজিং প্লে এজ এ মেথড, খেলার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ভাষাগুলার যেগুলো কঠিন কঠিন সেন্টেন্স সেগুলো আমরা শেখাতে পারি। অনেক সময় আমরা ভাষার বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেই গেমগুলো শিশুদেরকে আমরা করাতে পারি। সেই গেমগুলো করার মাধ্যমেও তারা অটোমেটিক্যালি ধীরে ধীরে কঠিন কঠিন শব্দগুলো শিখে নিতে পারবে। তারপরে
কারেক্ট প্রোনাউন্সিয়েশন, প্র্যাকটিস অফ হার্ড ওয়ার্ডস, যেগুলো কঠিন শব্দ রয়েছে এইগুলা প্র্যাকটিস করানো, যাতে তারা যেমন মনে করো পুঙ্খানুপুঙ্খু ভাবে, তো এটি প্রাথমিক লেভেলের শিক্ষার্থীরা উচ্চারণ করতে পারবে না, তো এই ধরনের যেগুলো কঠিন শব্দ তাদের ক্লাসে থাকবে সেই শব্দগুলার অনুশীলন করানো, প্র্যাকটিস করানো, ঠিক আছে, চর্চা করানো। তো এগুলো করার মাধ্যমে শিশুরা এই যে স্পিকিং যে দক্ষতা রয়েছে সেই দক্ষতার আরো বিকাশ হবে, ঠিক আছে। তারপরে স্পিকিং স্টাইল শুড বি প্লিজেন্ট। আমরা যে যখন কথা বলি, তো কথাগুলা যদি মধুর না হয় তাহলে শ্রোতারা শুনবে না, তো এই জন্য আমাদের কথাগুলা মধুর যাতে হয়, এই অপশনটিও অনেকবার পরীক্ষায় প্রশ্নতে এসেছে, যে কথাগুলো আমাদের মধুর হওয়া উচিত, সুন্দর হওয়া উচিত, শ্রুতি মধুর্যতা থাকে যাতে এই কথাগুলার মধ্যে, ঠিক আছে। তারপরে পার্টিসিপেট ইন স্কুল প্রোগ্রাম। আমরা জানি যে স্কুলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে, তো যেমন মনে করো লেকচার দেওয়া বা অন্য যেগুলো অ্যাক্টিভিটিস রয়েছে এগুলোতে সে যদি পার্টিসিপেট করে তাহলে তাকে কথা বলতেই হবে, এমনিতে যে চুপচাপ হয়ে শিশু পার্টিসিপেট করতে পারবে না, পার্টিসিপেট করতে হলে তার কথা বলতেই হবে, তো কথা বলার মাধ্যমে তার স্পিকিং দক্ষতার আরো বিকাশ হবে। তারপরে লিসেনিং ও স্পিকিং একে অপরের সাথে সম্পর্কিত হওয়ায় আমরা এগুলাকে ইন্টিগ্রেটেড ম্যানারে দেখবো, যেহেতু এই লিসেনিং এবং স্পিকিং একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি শুনি ভালো করে তাহলে ভালো করে বলতে পারি, ঠিক আছে, এর জন্য একে অন্যের সাথে সম্পর্কিত। যদি আমরা ভালো করে শুনতে পারি না তাহলে আমরা ভালো করে বলতেও পারি না, তো এই জন্য এগুলাকে আমরা একসাথে একবার দেখে নিই। সাজেশন ফর ডেভেলপিং লিসেনিং এন্ড স্পিকিং স্কিল। লিসেনিং এবং স্পিকিং স্কিলকে বিকাশ করার জন্য কিছু পরামর্শ দেওয়া হলো। দ্য ক্লাস শুড বি ডিভাইডেড ইন্টু স্মল গ্রুপস। এটা আমরা জানি যে প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে যদি আমরা স্মল গ্রুপ করে দিই তাহলে শিক্ষার্থীরা সহজে যে কোনো কনসেপ্ট শিখে নিতে পারে। তারপরে ইনস্ট্রাক্টর অর টিচার্স শুড সার্ভ এজ এ গুড মডেল ফর দ্য লার্নার। আমরা জানি যে একটি ক্লাসরুমে যখন শিক্ষক যান তখন শিক্ষার্থীরা মনে করে তাদের মডেল এসেছেন, তো শিক্ষক এমন হওয়া উচিত যাতে যাতে করে তিনি রোল মডেল হিসাবে তাদের চোখের সামনে থাকতে পারেন এবং তাকে যাতে শিক্ষার্থীরা অনুসরণ করে সেইভাবে তিনি আচরণগুলা, কথাগুলা, সব জিনিস তিনি ব্যবহার করতে হবে। তারপরে এট প্রাইমারি লেভেল স্পিকিং অ্যাক্টিভিটিস শুড ইনক্লুড গ্রিটিং, এক্সপিরিয়েন্স শেয়ারিং, ইন্টারেস্ট শেয়ারিং, স্টোরিজ। প্রাইমারি লেভেলের শিক্ষার্থীর যদি ভাষা বিকাশ করাতে চান তাহলে তাদেরকে বলবেন যে ছোট স্টোরি বলো বা তোমাদের ঘরে কে কে আছে, এই ধরনের ছোট ছোট কাহিনীগুলো আপনি জিজ্ঞাসা করতে পারেন এবং তারা বলতে পারে। তো এই ধরনের স্ট্র্যাটেজি গুলা ফলো করার মাধ্যমে আমরা শিশুদের লিসেনিং এবং স্পিকিং দক্ষতাকে আরো বিকশিত করতে পারি। তারপরে ল্যাঙ্গুয়েজ স্কিল ক্যান বি লার্ন বাই অ্যাক্টিভিটিস বেসড অন সিচুয়েশন। আমরা জানি যে একটি ভাষা অ্যাক্টিভিটি করার মাধ্যমে আমরা শিখি, এবং এই অ্যাক্টিভিটি কিভাবে হবে, যে যে কোনো ধরনের হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশন আমরা ক্রিয়েট করে দেবো। যেমন মনে করো একটি শিশুকে আমরা বললাম যে তুমি এখানে ঘরের মালিক, এবং আরেকটা শিশুকে বললাম যে তুমি এখানে রুম ভাড়া নিতে এসেছো। তো এই যে ঘরের মালিক এবং রুম ভাড়া নিতে আসা ব্যক্তির মধ্যে কথার আদান প্রদান হবে, তো সেই কথাগুলোর মাধ্যমে শিক্ষার্থীর ভাষা শোনা এবং বলার দক্ষতা আরো বিকশিত হবে। এক্সাম্পল দেখুন, বাজার করা, ডাক্তারের কাছে যাওয়া, এ ধরনের কাল্পনিক কাহিনীগুলা বাস্তব পরিস্থিতিতে ভাষা চর্চা করা। তারপরে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন মাস্ট বি গিভেন টু দ্য লার্নার। আমরা জানি যে একটি ক্লাসরুমে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা থাকে। তো বিভিন্ন শিক্ষার্থীদের নিড আলাদা থাকে, তাদের চাহিদা আলাদা থাকে, তাদের শিখার গতি আলাদা থাকে। তো শিক্ষকের উচিত যে ইন্ডিভিজুয়ালি অ্যাটেনশন দেওয়া। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির যেভাবে নিড রয়েছে সেইভাবে তিনি তাকে আলোচনা করে দেওয়া। তো সেইভাবে যদি করেন তাহলে শিক্ষার্থীর স্পিকিং এবং লিসেনিং স্কিলটা আরো ডেভেলপ হবে। তারপরে দ্য টিচার শুড হ্যাভ এ সিম্পাথেটিক আউটলুক টুয়ার্ডস দ্য লিসেনিং, স্পিকিং শর্টকামিং অফ দ্য লার্নার্স। অর্থাৎ একজন শিক্ষকের উচিত যে প্রত্যেক শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হওয়া। যেমন মনে করো একজন শিক্ষার্থী কোনো একটি সেন্টেন্স বলতে গিয়ে ভুল করে ফেললো, তো সেখানে একজন শিক্ষকের উচিত যে তার সেই ভুলকে সহানুভূতির সাথে সংশোধন করে দেওয়া। যদি এখানে শিক্ষক বকাবকি করেন তাহলে শিক্ষার্থীর আত্মবিশ্বাস কমে যাবে এবং সে ভয় পাবে, সেজন্য সে পরবর্তী কোনো একটি সময় নতুন কোনো একটি সেন্টেন্স বলতে চাইবে না। এজন্য এমন পরিস্থিতিতে শিক্ষকের উচিত যে শিক্ষার্থীরা যখন ভুল করবে তখন ধৈর্যের সাথে, সহানুভূতির সাথে তাদের সেই ভুলগুলাকে সংশোধন করে দেওয়া। এইগুলা করার মাধ্যমে একটি শিশুর লিসেনিং স্কিল এবং স্পিকিং স্কিলের আরো উন্নতি ঘটে, ঠিক আছে। তারপরে প্রিয় শিক্ষকরা, আজকের ক্লাসটি আমাদের এখানেই সমাপ্ত হচ্ছে। আপনারা যারা আমাদের আগের ক্লাসগুলি দেখেননি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নিতে পারেন, কারণ আমরা সিটেট বাংলা পেডাগোজির সিলেবাস অনুসরণ করে প্রত্যেকটি টপিক ধারাবাহিকভাবে আলোচনা করেছি এবং প্রিভিয়াস ইয়ারগুলোর মধ্য থেকে বিভিন্ন বছরের প্রশ্নপত্র আমরা সমাধান করে রেখেছি। তো আপনারা সেগুলোও দেখে নিতে পারেন, এবং আরো 2-3টি টপিক আমাদের বাকি রয়েছে, এইগুলা কমপ্লিট করার পর আমি এই পেডাগোজির উপর একটি ম্যারাথন দিয়ে দেবো। তো সেই ম্যারাথনটিও আপনারা দেখে নেবেন, এবং তারপরে আমরা পিওয়াইকিউ যতগুলা রয়েছে, অর্থাৎ বিগত বছরগুলোতে যতগুলি প্রশ্ন এসেছিল সেইগুলো আমরা সহজ ভাষায় আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে। যাই হোক, এই বলে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। থ্যাংকস টু অল টিচার্স।